Hello students, welcome to online class of Naranganj High School and College. Dear students, hope that you all are well by the grace of Almighty. I am doing well also now. Hope you have done your SW that I have given in my previous class of article, and I also hope that you have tried your best to understand all the rules of article which were indefinite article. Today we will discuss about definite article. And our today's topic is article. I am your teacher Shathirani Shaha, as you all know that. Today, at first, though I have already mentioned or I have already described the definition of article and definition of indefinite and definite article in my previous class, but today as I will teach you the rules of definite article, I am again define you the definition of definite article. The definition of definite article is the definite article the is used to refer to a particular member of a group or class. It may be something that the speaker has already mentioned, or it may be something uniquely specified. The is the only definite article in English for both singular and plural nouns. I have already described in Bangla and English the definition of definite article in my previous class. For your better understanding, I am again repeating this definition for your understanding. The definite article the is used to refer to a particular member of a group or class. It may be something that the speaker has already mentioned, or it may be something uniquely specified. The is the only definite article in English for both singular and plural nouns. I think you can understand this. As you all know, this is a very important topic, which is article is a very important topic for your everyday life, for grammar. So we will read it properly to answer in the question and to use it in our everyday life. Now we will see the rules of all the rules of definite article. বাংলায় আমি আজকেও বাংলায় রুলসগুলো বলবো বা পড়িয়ে দিব এজন্য যাতে করে বুঝতে পারো, যেটা আমি আমার গত ক্লাসেও তোমাদেরকে বলেছি। যখনই আমরা ডেফিনিট আর্টিকেলের রুলসগুলো পড়ব, তখন যেহেতু আমরা গত ক্লাসে ইনডিফিনিট আর্টিকেলের রুলসগুলো পড়েছি, আজকে আমরা পড়ছি হচ্ছে ডেফিনিট আর্টিকেলের রুলসগুলো। প্রথম যে রুলসটি সেটি হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। যদি কোনো নাম্বার থাকে, সেটা যদি সিঙ্গুলার বা প্লুরাল হয়, সেটা একজনকে বা একের অধিক জনকে বোঝায়, এবং সেটা যদি কমন নাউন হয়, আমরা জানি কমন নাউন কি, কমন নাউন হয় অবশ্যই তার পূর্বে দা বসবে। এখানে দ্য বয় ইজ রিডিং, এখানে বয় নির্দিষ্ট করে ছেলেটিকে বুঝিয়েছে, তাই তার পূর্বে দা বসেছে। দ্য গার্ল ইজ সিঙ্গিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং নির্দিষ্ট করে একটি মেয়েকে বুঝিয়েছে, তাই তার পূর্বে দা বসেছে। রুলস নাম্বার 2 হচ্ছে এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। এক জাতীয় বলতে কি বুঝে আমরা সেটাও জানি। এক জাতীয় কমন নাউন হচ্ছে গিয়ে আমি সকল মানুষকে বুঝালাম, সকল গরুকে বুঝালাম, সকল ফুলকে বুঝালাম, এটা হচ্ছে এক জাতীয় কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন। দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে সব গরুর কথা বলেছে, সকল গাভীর কথা বুঝিয়েছে, সকল গাভী আমাদের দুধ দেয়। দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, সকল গোলাপকে বুঝিয়েছে, সকল গোলাপ হয় সুন্দর ফুল। আশা করি দুইটি নিয়মই বুঝতে পেরেছ। আমি এখন পরের নিয়মগুলোকে দেখব আমরা। রুলস নাম্বার 3 হচ্ছে মানব জাতি মেন বা ওমেন এর পূর্বে দা বসে না। মানব জাতি যদি ম্যান বা ওমেন দিয়ে মানব জাতিকে বোঝায়, তাহলে তার পূর্বে দা বসে না। আমি এখানে ইনকারেক্ট যেটা আমরা বেসিক্যালি বা নর্মালি ইউজ করি বিভিন্ন জায়গায় সেটাও দিয়ে দিয়েছি, আবার এটার কারেক্টটা কী হবে সেটাও দিয়ে দিয়েছি। যেমন আমরা বলি দ্য ম্যান ইজ মর্টাল, অনেকে ভুল করে এটা বলে ফেলে, কিন্তু যেহেতু এখানে ম্যান দিয়ে সম্পূর্ণ মানব জাতিকে বুঝিয়েছে, তাই ম্যানের আগে দা বসবে না, কারেক্ট আনসার হবে ম্যান ইজ মর্টাল। রুলস নাম্বার 4 হচ্ছে নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। যে কোনো নদী, যে কোনো সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। আমাদের খুবই পরিচিত একটা জাহাজই আমি প্রথমে বলবো, জাহাজ হচ্ছে টাইটানিক। টাইটানিকের নামের আগে দা বসেছে।
তারপরে হচ্ছে আন্দামান, আন্দামানের আগে দা বসেছে। দ্য হিমালয়স পর্বতশ্রেণী, হিমালয়ের পূর্বে দা বসেছে। আবারও এখানে দেখছি টাইটানিকের আগে দা বসেছে। তাহলে আমরা কি বুঝলাম? নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। কোথাও যদি ইন্ডিভিজুয়ালি কোনো নদীর নাম বলে যায়, যেমন দা পদ্মা, দা মেঘনা, দা বে অফ বেঙ্গল, এরকম যদি বুঝিয়ে দেয় তাহলে সেগুলোর নামের পূর্বে অবশ্যই দা বসবে। রুলস নাম্বার 5 হচ্ছে ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দা বসে। এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি। যদি আমরা হলি কোরআন বলি, পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের নাম নেই, পবিত্র ধর্মগ্রন্থ অন্য বাইবেলের নাম নেই, বা অন্য যে কোনো পবিত্র ধর্মগ্রন্থের নাম নেই, গীতার নাম নেই, মহাভারতের নাম নেই, তার পূর্বে অবশ্যই দা বসবে। আবার যদি আমি কোনো পত্রিকার নাম নেই, দা ডেইলি স্টার, দা প্রথম আলো, তাহলে পত্রিকার নামগুলোর পূর্বেই দা বসবে। রুলস নাম্বার 6 হচ্ছে একক বস্তু, পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলা দিকের নাম ইত্যাদি নামের পূর্বে দা বসে। পৃথিবীতে যে জিনিসটি একটি, সৃষ্টিকর্তা যে জিনিসকে একটিতেই সৃষ্টি করেছেন, যেমন পৃথিবী একটা, চন্দ্র একটা, সূর্য একটা, দিকগুলো একটা একটি করে, এই সবগুলোর আগে দা বসবে। যেমন দেখো, দা সান, দা আর্থ, দা মুন, দা ইস্ট, দা ওয়েস্ট, দা সাউথ, এগুলোর পূর্বে অবশ্যই দা বসবে। বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে। এখন দেখো, আমি যদি বলি যে দা বাংলাদেশ, হবে না কিন্তু, দেশের নামের পূর্বে দা বসে না। কিন্তু যদি দেশটাকে বোঝানোর জন্য সেটা বর্ণনামূলক হয়, এখানে যেমন ইউএসএ বলেছে, এটার পুরাটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো যখন কয়েকটি দেশ বা কয়েকটি সমন্বয়ে একটি দেশ গঠিত হয়, তখন তার পূর্বে দা বসে। দা পাঞ্জাব, তাহলে অর্থপূর্ণ নামের পূর্বেও কি বসে? দা বসে। এখানে পাঞ্জাবের আগে দা বসেছে। রুলস নাম্বার যদি আমরা 8-এ দেখি, তারিখের নামের পূর্বে দা বসে। নির্দিষ্ট করে যদি 10 তারিখ বুঝায়, 12 তারিখ বুঝায়, 5 তারিখ বুঝায়, নির্দিষ্ট করে যদি আমি বুঝাই দিই যে এই মাসের এই তারিখ, যেমন আমি বললাম যে আমার বন্ধুর জন্মদিন নভেম্বরের 2 তারিখ, তাহলে এই নভেম্বরের 2 তারিখের পূর্বে দা বসবে। তাহলে নির্দিষ্ট তারিখের নামের পূর্বে অবশ্যই কি বসবে? দা বসবে। রুলস নাম্বার 9-এ আমরা দেখতে পাচ্ছি জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দা বসবে। জাতি বলতে আমি কি বুঝাই? সব ধনীদেরকে বুঝাইতে পারি, সব গরিবদেরকে বুঝাইতে পারি। আবার সম্প্রদায় বলতে আমি মুসলিমস বুঝাইতে পারি, হিন্দু বুঝাইতে পারি, বুদ্ধিস্ট বুঝাইতে পারি, খ্রিস্টিয়ান বুঝাইতে পারি। এই সম্প্রদায় বা জাতিগত কোনো নামকে যদি প্রকাশ করে তাহলে তার পূর্বে দা বসবে। সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি ডিগ্রি 3 ধরনের হয়, অ্যাডজেক্টিভের 3টা ফর্ম হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। এখন যদি না বুঝতে পারো তোমরা, মিস সুপারলেটিভ ডিগ্রিটা একটু ক্লিয়ার করে দেই। যখন আমি বললাম যে ছেলেটি ভালো, এই ভালো অর্থে আমরা কি ব্যবহার করি? গুড। এই গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি। গুডের কম্পারেটিভ মানে এর চেয়ে একটু বেশি ভালো হচ্ছে গিয়ে, কম্পেয়ার যখন আমরা করি সেটা হচ্ছে গিয়ে বেটার। বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সবচাইতে বেশি ভালো অর্থে আমরা ব্যবহার করে থাকি বেস্ট। এই বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ হচ্ছে গিয়ে গুড, কম্পারেটিভ হচ্ছে গিয়ে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে গিয়ে বেস্ট, সবচেয়ে ভালো। এই সুপারলেটিভ যে কোনো ডিগ্রির আগে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তাই এর পূর্বে কি বসেছে? দা বসেছে। আশা করি 10টি রুলস মনোযোগ দিয়ে বুঝতে পেরেছ। যেহেতু এখানে অনেকগুলো রুলস এর আগের ক্লাসেও ছিল, আমি তোমাদেরকে ক্লাসের মাঝখানে আবারও বলছি, সাজেস্ট করছি যে দরকার লাগলে তোমরা অর্ধেক অর্ধেক পড়বে, কিন্তু বুঝে বুঝে পড়বে, বারবার করে দেখবে, দেখে দেখে চেষ্টা করবে বুঝতে, এবং প্রত্যেকটার অবশ্যই উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবে। রুলস নাম্বার 11-এ আমরা এখন দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না। আমরা জানি নাউনের 5টির মধ্যে ম্যাটেরিয়াল নাউন একটি, এবং ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা কি করা যায় না, গণনা করা যায় না কিন্তু পরিমাণ করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসে না? দা বসে না। কিন্তু এটা কথা থাকে, সেই নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে, নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে তার পূর্বে কি বসে? দা বসে। ধরো আমি বললাম নারায়ণগঞ্জের পানি ভালো,
তাহলে শুধু পানি যদি বলি আমি, তার পূর্বে দা বসবে না। কিন্তু যদি আমি বলি নারায়ণগঞ্জের পানি ভালো, তাহলে যেহেতু আমি স্থানের নাম উল্লেখ করে দিয়েছি, তাই অবশ্যই তার পূর্বে দ্য ওয়াটার অফ নারায়ণগঞ্জ বসবে। যেমন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস। তাহলে শুধু ডায়মন্ড যেহেতু ম্যাটেরিয়াল নাউন, তার আগে দা বসতো না। কিন্তু যেহেতু আফ্রিকার ডায়মন্ডটা নির্দিষ্ট করে জায়গার নাম বা স্থানের নাম বুঝিয়ে দিয়েছে, তাই তার পূর্বে কি বসছে? দা বসছে। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা বসে। যে কোনো প্রপার নাউন আমরা জানি নির্দিষ্ট করে কারো নাম বুঝালে সেটা প্রপার নাউন হয়। যদি নির্দিষ্ট করে কারো নামকে বুঝায় তাহলে সেটা কি হবে? প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ কি মনে আছে নিশ্চয়ই সবার? যেখানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বুঝায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দা বসে। যেমন আমি এখানে আকবরের কথা উল্লেখ করেছি। আকবর হচ্ছে একজনের নাম। আকবরের আগে আমি ব্যবহার করেছি গ্রেট আকবর, মহান আকবর। তাহলে এই গ্রেট যেহেতু আকবরের নামের আগে আছে অ্যাডজেক্টিভ, তাই তার পূর্বে কি বসেছে? দা বসেছে। দ্য গ্রেট আকবর ওয়াজ আ মাইটি রুলার। দ্য গ্রেট আকবর ওয়াজ আ মাইটি রুলার। মহান আকবর ছিলেন একজন দয়ালু বা একজন সহনশীল শাসক। বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম প্লুরাল হলে তার পূর্বে দা বসে। যেমন আমি বললাম আমি চৌধুরী বংশের মেয়ে, সে খান বংশের ছেলে, তাহলে উই আর খানস, দে আর পাঠানস, উই আর চৌধুরীস, উই আর সাহাস, উই আর চক্রবর্তীস। এই যে আমরা নামের সাথে যদি প্লুরাল বংশের যে আমাদের টাইটেল থাকে সেটা যদি প্লুরাল ফর্মে হয়, মানে তার সাথে যদি এস যুক্ত করি, আমরা জানি এস বা ইএস যুক্ত করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল করি, আবার ভিন্নতাও রয়েছে। যদি এই প্লুরালকে বোঝায় সে প্লুরালের ক্ষেত্রে অবশ্যই দা বসবে। তাহলে যদি বংশ বা পরিবারের যেটা পরিচয় জ্ঞাপক করে আমরা যখন কথায় কথায় বলি আমি এই বংশের ছেলে, আমি এই বংশের মেয়ে, এই ক্ষেত্রে যদি সেটাকে প্লুরাল ফর্মে হয় তার পূর্বে অবশ্যই দা বসবে। রুলস নাম্বার 14, সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তাহলে তার পূর্বে দা বসে। ধরো এটা কি বুঝিয়েছে একটু বুঝে নাও। সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তাহলে তার পূর্বে দা বসে। খেয়াল করো, সংখ্যা প্রকাশক যেটা দিয়ে সংখ্যা বোঝায় তার মানে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু সেটা যদি ইউনিট অর্থে বোঝায়, মানে আমি বললাম এক হালি, এক ডজন, এরকম যদি আমি বলি তাহলে এর পূর্বে কি বসবে? দা বসবে। যেমন এগস আর সোল্ড বাই দ্য ডজনস। সংখ্যা কিন্তু ডজন মানে কিন্তু 12টি, কিন্তু এখানে 12টি মানে হচ্ছে এক ডজন, ইউনিটকে বুঝিয়েছে, দ্যাটস ওয়াই এর আগে দা বসেছে। কিন্তু এখানে যদি ডজন না বলে 14, 12 এরকম বলতো তাহলে অবশ্যই এখানে দা বসতো না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা বসে। মিউজিক্যাল বাদ্যযন্ত্র, সঙ্গীতের যে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলোর পূর্বে দা বসে। যেমন দেখো আমি এখানে উদাহরণ দিয়েছি, আই কান্ট প্লে দ্য গিটার। গিটার একটা বাদ্যযন্ত্র, তাই তার পূর্বে কি বসেছে? দা। দ্য কাউবয় ক্যান প্লে দ্য ফ্লুট ওয়েল। এখানে ফ্লুট হচ্ছে বাঁশি, বাঁশের বাঁশি বা যে কোনো বাঁশি, সেই বাঁশি যেহেতু একটি বাদ্যযন্ত্র তাই তার পূর্বে দা বসেছে। আবারও উদাহরণগুলো একটু দেখো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা বসে না। যেমন আই কান্ট প্লে গিটার, আই কান্ট প্লে গিটার। গিটার যেহেতু একটা বাদ্যযন্ত্র, আমি গিটার বাজাতে পারি না, তাই বাদ্যযন্ত্র যেহেতু গিটার, গিটারের পূর্বে দা বসেছে। দ্য কাউবয় ক্যান প্লে দ্য ফ্লুট ওয়েল। রাখাল ছেলেটি সুন্দর বাঁশি বাজাতে পারে। ফ্লুট যেহেতু বাঁশি একটি বাদ্যযন্ত্র তাই তার পূর্বে কি বসেছে? দা বসেছে। রুলস নাম্বার 16 আমরা দেখব কোন যন্ত্র এবং আবিষ্কারের পূর্বে দা বসে। ধরো কেউ একটা কোনো জিনিস আবিষ্কার করলো, যেমন হচ্ছে গিয়ে কেউ রেডিও আবিষ্কার করলো, কেউ টিভি আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করলো। কিছু কিছু আবিষ্কারের পূর্বে কোনো আবিষ্কারের পূর্বে দা বসে, আবার কোনো যন্ত্রের পূর্বেও দা বসে। যেমন দেখো, মার্কনি হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ রেডিও, এখানে আমরা মার্কনির নাম লিখেছি। মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও। তাহলে রেডিও যেহেতু একটি বাদ্যযন্ত্র বা একটি যন্ত্র, তাই রেডিওর আগে কি বসেছে? দা বসেছে। রেডিও বাদ্যযন্ত্র নয়, একটি যন্ত্র। রেডিও হচ্ছে একটি যন্ত্র, তাই যন্ত্রের আগে দা বসেছে। আবার আমরা বলছি আবিষ্কারের পূর্বে, তাহলে এখানে রেডিও হচ্ছে এখানে আবিষ্কার, যেহেতু রেডিও একটি আবিষ্কার, আবিষ্কারের পূর্বে আমরা কি বসিয়েছি? দা। দ্য বাইসাইকেলস ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট। যেহেতু বাইসাইকেল একটি
ট্রান্সপোর্ট বা যন্ত্র যেটা দিয়ে আমরা চলাচল করি, তাই বাইসাইকেলের আগে কি বসিয়েছি আমরা, দা বসিয়েছি। রুলস নাম্বার 17, আই থিঙ্ক এটা আমাদের ইনডেফিনিট আর্টিকেলের হচ্ছে শেষ রুলস, আমরা সেটা শেষ রুল সেটা দেখব। সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দা বসে। ডেজিগনেশন মানে আমরা কি জানি, ডেজিগনেশন মানে হচ্ছে পদবি। পদবি মানে হচ্ছে যে আমি কিসে, আমি যে চাকরিটা করি বা যে ব্যবসাটা করি সেখানে আমার যে পদ, এই পদটাকে বলে হচ্ছে ডেজিগনেশন। যেমন দেখো এখানে যেমন একটা দেশে একজন প্রেসিডেন্ট থাকে, দা প্রেসিডেন্ট, সিঙ্গুলার ডেজিগনেশন। একটা দেশে একটা প্রাইম মিনিস্টার থাকে, সিঙ্গুলার ডেজিগনেশন, প্রাইম মিনিস্টার। মানে এটার আর দ্বিতীয় কোনো পদ থাকে না। যেমন আমাদের স্কুলে হেডমাস্টার বা প্রিন্সিপাল একজনই, তাহলে আমরা দেখো আমরা যখন দরখাস্ত লিখি আমরা লিখি দা হেডমাস্টার, দা প্রিন্সিপাল। তাহলে যেটা সিঙ্গুলার ডেজিগনেশন, যেটা এই স্কুলে বা এই প্রতিষ্ঠানে বা এই দেশে একজন মাত্র ব্যক্তি থাকতে পারবে, সেখানেও আমরা দা ব্যবহার করব। I think all of you can really understand all the rules of definite article. So now we will try to understand omissions of definite article. In our previous class, we have learned about the rules of indefinite article and of course omission of indefinite article. Today I have already taught you the rules of definite article. Now we will read the omission of definite article. দ্য ফার্স্ট ওমিশন অফ ডেফিনিট আর্টিকেল। ওমিশন আমি কি সেটা গত ক্লাসে বুঝিয়েছি, যেখানে আর্টিকেল বসবে না, যেখানে ক্রস বসবে সেটা হচ্ছে ওমিশন অফ ডেফিনিট আর্টিকেল। প্রথমটা আমরা যদি দেখি, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে, যদি বিখ্যাত কোনো গ্রন্থ থাকে যেমন দ্য প্যারাডাইস লস্ট, তারপর হচ্ছে শেক্সপিয়ারের ম্যাকবেথ, হেলমেট, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, এই যে লেখাগুলো এইগুলো হচ্ছে বইয়ের নাম, গ্রন্থের নাম। এই গ্রন্থের বইগুলোর নামের পূর্বে যদি লেখকের নাম থাকে তাহলে অবশ্যই সেখানে দা বসবে। যেমন দেখো দ্য গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ, তাহলে গীতাঞ্জলিটা কার, রবীন্দ্রনাথের। যেহেতু এখানে গ্রন্থ এবং লেখক দুজনের নামই আছে, তাই তার পূর্বে কি বসবে, দা বসবে। যদি একই জায়গায় গ্রন্থ এবং লেখকের নাম উল্লেখ থাকে তাহলে সেখানে অবশ্যই কি বসবে, দা বসবে। কিন্তু যদি গ্রন্থের নামের আগে লেখকের নাম থাকে, এটা হচ্ছে আগে গ্রন্থ পরে লেখকের নাম, কিন্তু যদি গ্রন্থটা মানে বইটার নাম গীতাঞ্জলির আগে রবীন্দ্রনাথ থাকতো তাহলে রবীন্দ্রনাথের আগে কিন্তু দা বসতো না। ক্লিয়ার? তোমরা আশা করি বুঝতে পেরেছো। আবারও আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে রবীন্দ্রনাথের বই হচ্ছে গীতাঞ্জলি, যেহেতু আগে গীতাঞ্জলি পরে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, তাই গীতাঞ্জলির আগে দা বসেছে। কিন্তু যদি আগে রবীন্দ্রনাথ পরে গীতাঞ্জলি থাকতো তাহলে এখানে আর দা বসতো না। রুলস নাম্বার 2 হচ্ছে রাস্তা, এভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে দা বসে না। ধরা আমি বললাম আর কে গুপ্ত রোড, তাহলে এখানে আমার রোডের নাম হচ্ছে আর কে গুপ্ত রোড। যেমন বিবি রোড হচ্ছে গিয়ে রোডের নাম হচ্ছে বিবি, তাহলে বিবি রোডের আগে বা আর কে গুপ্ত রোডের আগে দা বসবে না। এভিনিউ, আমি বললাম যে 16 অ্যাভিনিউ ঢাকা, এখানে এভিনিউর আগে কি বসবে না, দা বসবে না। স্কয়ার, যে একটা মোড় বা মহল্লায় বা একটা কোনো রাস্তা যদি স্কয়ার থাকে সেখানে উল্লেখ, স্কয়ারের নামের আগেও কি বসবে না, দা বসবে না। যে কোনো পার্ক, রমনা পার্ক, তারপরে হচ্ছে গিয়ে তোমার ভিক্টোরিয়া পার্ক, এই যে পার্কগুলো এগুলোর আগেও দা বসে না। হি ইজ গোয়িং টু পার্ক, আই লিভ অ্যাট আর কে গুপ্ত রোড, দ্য শপ ইজ সিচুয়েটেড ইন বিবি রোড। এখানে এই যে আমি এক্সাম্পলগুলো দিলাম, এই এক্সাম্পলগুলো রাস্তা, অ্যাভিনিউ, পার্কের নাম বুঝিয়েছে, অবশ্যই এখানে কি বসবে না, দা বসবে না। ভাষার নামের পূর্বে দা বসে না। আমাদের মাতৃভাষা বাংলা, বাংলার পূর্বে দা বসবে না। আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশের পূর্বে দা বসবে না। যেমন বাংলা ইজ আওয়ার মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, তাহলে বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, তাহলে কি হবে না, বাংলার পূর্বে দা বসবে না। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা, তাহলে ইংলিশের পূর্ব কি বসবে না, দা বসবে না। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকলে দা বসে। যেমন আমি বললাম আই লাভ বাংলা ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ আছে, তাহলে কি হবে, বাংলাটার যেহেতু ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ আছে
তার পূর্বে অবশ্যই দা বসবে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আগে কি আছে? দা আছে। তাহলে কেন হচ্ছে? কারণ ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ আছে। যদি ইংলিশের পর বা বাংলার পর ল্যাঙ্গুয়েজ না থাকে দা বসবে না, আর যদি ল্যাঙ্গুয়েজ উল্লেখ থাকে তাহলে দা বসবে। হ্রদের নামের পূর্বে দা বসে না। হ্রদ আমরা জানি বাংলাদেশের বিখ্যাত বৈকাল হ্রদ, তারপর হচ্ছে লেক সুপিরিয়র, লেক বৈকাল, লেক ক্যাসপিয়ান, এই যে হ্রদের নাম এগুলো, সুপেরিয়র একটা হ্রদ, বৈকাল একটা হ্রদ, তারপর হচ্ছে ক্যাসপিয়ান একটা হ্রদ, এই হ্রদগুলোর নামের পূর্বে অবশ্যই দা বসবে না। আমরা কিন্তু পড়েছি নদীর নামের পূর্বে দা বসবে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যদি নদী বা সাগর বা সমুদ্র বা উপসাগর না হয়ে সেটা হ্রদের নাম হয় তাহলে সেখানে দা বসবে না। দিন বা মাসের নামের পূর্বে দা বসে না। ফ্রাইডে ইজ আ হলিডে, স্যাটারডে, সানডে ইজ মাই বার্থডে, তাহলে আমি বললাম জুন ইজ মাই ফেভারিট মান্থ, ইন মার্চ আই উইল গো টু ব্যাংকক। এই যে আমি মাসের নাম বললাম, দিনের নাম বললাম, এইগুলোর পূর্বে দি বসবে না। রোগের নামের পূর্বে রুলস নাম্বার 7 হচ্ছে রোগের নামের পূর্বে দা বসে না। যদি উল্লেখ থাকে আমি এই রোগে ভুগতেছি, যেমন আমার জ্বর হয়েছে, আমার ঠান্ডা লেগেছে, এই জ্বর, ফিভার, কফ, এইগুলোর পূর্বে যদি যেই রোগী হোক সেই রোগের নামের পূর্বে দা বসে না। ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য হোম, এইখানে ফিভার হচ্ছে গিয়ে একটা রোগের নাম এবং এর পূর্বে কি বসেনি? দা বসেনি। আল্লাহ অর গড, ক্যাপিটাল লেটারে অবশ্যই ক্যাপিটাল লেটারের গড, এর নামের পূর্বে দা বসে না। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, আল্লাহর পূর্বে কি নেই? দা নেই। আল্লাহ অর গডের নামের পূর্বে দা বসে না। সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাহলে এখানে এই আল্লাহর নামের পূর্বে কি নেই? দা নেই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি? হাত, চোখ, নাক, কান, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এবং পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে দা বসে না। পোশাক পরিচ্ছদ কি? ছেলেদের শার্ট, মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি, এগুলো হচ্ছে পোশাক পরিচ্ছদের নাম এবং এগুলোর পূর্বে কি বসবে না? দা বসবে না। যেমন রেইজ ইওর রাইট হ্যান্ড, তোমার ডান হাতটি তোলো, তাহলে এখানে হ্যান্ড হচ্ছে একটা অঙ্গ প্রত্যঙ্গ এবং এর পূর্বে কি বসবে না? দা বসবে না। পুট অফ ইওর শার্ট, তোমার শার্টটি খুলে রাখো, এখানে শার্ট হচ্ছে গিয়ে একটা পোশাকের নাম, তাই এর পূর্বে দা বসেনি। তাহলে আমরা কি বুঝলাম? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে দা বসে না। রুলস নাম্বার 10 হচ্ছে ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দা বসে না। আমরা বাসে যাই, আমরা ট্রেনে যাই, আমরা লঞ্চে যাই, এটা হচ্ছে আমরা ভ্রমণ করি, আমরা প্রাইভেট কারে যাই, এই যে যানবাহনগুলো যেগুলো দিয়ে আমরা ভ্রমণ করি এগুলোর পূর্বে দা বসে না। যেমন দা বাস, দা ট্রেন, এই যে দা না বসে কি বসেছে? বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ। তাহলে আমরা কি জানলাম? ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দা বসে না। আমি কিভাবে যাচ্ছি? বাই বাসে যাচ্ছি, বাই ট্রেনে, বাই লঞ্চে, এবং এগুলো কোনোটার পূর্বেই দা বসেনি। এখানে আমরা আমাদের ওমিশন অফ ডেফিনেট আর্টিকেল শেষ করলাম। আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে পড়লাম হচ্ছে ডেফিনেট আর্টিকেলের রুলসগুলো এবং ওমিশন অফ ডেফিনেট আর্টিকেল। আশা করি বুঝতে পেরেছ। এখানে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি কিছু এক্সাম্পলও দিয়ে দিয়েছি। এক্সাম্পলের আনসারগুলো সেগুলো দেখো, সবগুলো রেড কালার দিয়ে মার্ক করা আছে। তোমরা যেটা বাসায় করবে শুধু বাক্যগুলো তুলে রাখবে এবং চেষ্টা করবে এই আনসারগুলো দেওয়ার জন্য। আনসারগুলি যখন দেখবে কারেক্ট হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমি যেহেতু আনসার দিয়ে দিয়েছি এখানে, তোমরা সেটা থেকে বা তোমাদের গার্ডিয়ানরা সেটা থেকে তোমাদেরকে চেক করতে সুবিধা হবে, তোমাদের চেক করতে সুবিধা হবে। এক্সাম্পলগুলো একটু দেখো। মে আই গো টু দ্য কলেজ, এখানে আমি যে কলেজে যাব সেটা নির্দিষ্ট কোনো কলেজ এবং এর পূর্বে কি বসেছে? দা বসেছে। আই স হিম ইন দ্য স্কুল, আমি তাকে নির্দিষ্ট করে দেখেছি, কোথায় দেখেছি? স্কুলে, তাই স্কুলের আগে কি বসেছে? দা। দ্য বয় ওয়াজ উইপিং, একটা নির্দিষ্ট সে ছেলের কথা বলেছে, তাহলে ছেলেটি কি করছে? ছেলেটির নামের আগে কি বসেছে? ছেলেটির আগে দা বসেছে। দ্য রোজ, এখানে রোজ মানে সকল রোজকে বুঝিয়েছে, তাই এখানে কি বসেছে? দা। দ্য রোজ হ্যাজ বিউটিফুল স্মেল, শি ইজ দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে একটা নির্দিষ্ট মেয়ে যে কিনা খুব ব্রিলিয়েন্ট, তাই তার পূর্বে ব্রিলিয়েন্ট স্টুডেন্টের পূর্বে কি বসেছে? দা বসেছে। হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু উইন অস্কার অ্যাওয়ার্ড, সে প্রথম ব্যক্তি যে অস্কার অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার পেয়েছেন তিনি, তাহলে এখানে ফার্স্ট ম্যানের পূর্বে দা বসেছে। উই ওয়েন্ট অন এ ওয়াক ইন দ্য ফরেস্ট ইয়েস্টারডে, নির্দিষ্ট করে আমি একটা বনকে বুঝিয়েছি বা একটা জঙ্গলকে বুঝিয়েছি, তাই এখানে দা বসেছে। ওয়ের ইজ দ্য বাথরুম, এখানে বাথরুম যেহেতু নির্দিষ্ট করে আমি একটা বাথরুমে যাব তাই তার পূর্বে দা বসেছে।
রুলস এক্সাম্পল নাম্বার 8-এ একটু দেখো, খেয়াল করে দেখো। টার্ন লেফট অ্যান্ড গো টু নাম্বার 45. আওয়ার হাউস ইজ অ্যাক্রস ফ্রম দ্য ইটালিয়ান রেস্টুরেন্ট। এখানে ইটালিয়ান রেস্টুরেন্ট নির্দিষ্ট, তাই তার পূর্বে দা। মাই ফাদার দ্য ম্যান হু রোড দিস বুক ইজ ফেমাস। আমার বাবা যিনি এই বইটি লিখেছেন, তার মানে যে ব্যক্তি এই বইটি লিখেছেন তিনি আমার বাবা। আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি। আই স্ক্র্যাচড দ্য রেড কার পার্কড আউটসাইড। বাইরে একটা লাল রঙের গাড়ি নির্দিষ্ট করে আমি বুঝিয়ে দিয়েছি, তাই তার পূর্বে দা বসেছে। আই লিভ ইন দ্য স্মল হাউস উইথ আ ব্লু ডোর। আমি একটা ছোট্ট বাড়িতে থাকি, আমার বাড়িটা ছোট্ট নির্দিষ্ট করে আমি বলে দিয়েছি, তাই এখানে স্মল হাউসের পূর্বে দা বসেছে। হি ইজ দ্য ডক্টর আই কেম টু সি এনজয়েড দ্য বুক ইউ গেভ হিম। এখানে দুইটা বাক্য চলে এসেছে। হি ইজ দ্য ডক্টর নির্দিষ্ট করে ডক্টরকে বুঝিয়েছি, তাই এখানে দা। আর আই এনজয়েড দ্য বুক ইউ গেভ হিম, হি এনজয়েড দ্য বুক হি গেভ হিম। এখানে এনজয়েড দ্য বুক নির্দিষ্ট একটি বই, তাই এখানে কি হয়েছে, দা হয়েছে। দ্য সান রোজ অ্যাট 6:07 দিস মর্নিং। আজ সকালে 6:17-তে সূর্য উঠেছিল। তাহলে সূর্য একটা নির্দিষ্ট জিনিস, একটি মাত্র বস্তু পৃথিবীতে, তাই তার পূর্বে দা বসেছে। ইউ ক্যান গো এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের পূর্বে দা। ক্লাউডস ড্রিফটেড অ্যাক্রস দ্য স্কাই নির্দিষ্ট করে আকাশকে বুঝিয়েছে, তাই এখানে দা। দ্য প্রেসিডেন্ট উইল বি স্পিকিং অন টিভি টুনাইট নির্দিষ্ট করে আমি একটা দেশের প্রেসিডেন্ট একজন, তাই এখানে দা বসেছে। দ্য সিইও অফ টোটাল ইজ কামিং টু আওয়ার মিটিং। টোটাল একটা গ্রুপ অফ কোম্পানিজ হোয়াট এভার, এই টোটালের যে সিইও তিনি আজকে আসছেন, তাহলে সিইও অফ টোটাল নির্দিষ্ট করে আমি বুঝিয়ে দিয়েছি, তাই তার পূর্বে দা বসেছে। দ্য ফ্রেঞ্চ এনজয় চিজ। এখানে ফ্রেঞ্চ বলতে ফ্রেঞ্চ জাতিকে বোঝানো হয়েছে, তাই এবং তারা চিজ খেতে পছন্দ করে, এই জন্য তাই ফ্রেঞ্চের নামের পূর্বে দা বসেছে। যেহেতু ফ্রেঞ্চ একটা জাতির নাম, তাই এই ফ্রেঞ্চের নামের পূর্বে দা। দ্য এল্ডারলি রিকোয়ার স্পেশাল অ্যাটেনশন। এল্ডারলি বলতে এখানে বয়স্কদেরকে বুঝিয়েছে, এবং সকল বয়স্কদেরকে যেহেতু বুঝিয়েছে, তাই এখানে কি বসেছে, দা বসেছে। দ্য এল্ডারলি রিকোয়ার স্পেশাল অ্যাটেনশন। Dear students, I hope you all can understand all these rules and examples too. This is our last class of article. I hope all of you can understand and all of you can try to understand the rules and examples of article. And I think after reading all these rules and all these examples, article will be much easier than before to you. And that's it for article today. প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। বিষয়টি হচ্ছে, তোমরা জানো যে আমরা যে ক্লাসটি এখন করেছি সেটি বাংলাদেশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেটার উপর। এখন তোমরা দেখবে এখানে আমি একটি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়েছি। সেই অ্যাসাইনমেন্টটি তোমাদের যখন ক্লাস চলছিল তোমরা ফ্লোরাস ফার্স্ট ডেট স্কুলটি পড়েছ, এবং সেটি লেসন 1-2 যেটা পেজ 19 থেকে 21 সেটাও তোমরা পড়েছ। সেই ফ্লোরার ফার্স্ট ডেট স্কুলকে ভিত্তি করে তোমরা একটি প্যারাগ্রাফ লিখবে, সেটি হচ্ছে ইওর ফার্স্ট ডেট স্কুল। এবং তোমাদের যে দ্বিতীয় হোমওয়ার্কটি সেটি হচ্ছে, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, রাইট এ লেটার উইথ ওন ওয়ার্ডস। তোমরা নিজের শব্দ দিয়ে বা নিজের ভাষায় তোমার বন্ধু শাকিল অথবা শাকিলাকে, যে কিনা এক্স জেলা স্কুল, যেটা একটি অন্য একটি নারায়ণগঞ্জ না অন্য একটি জেলায় অবস্থিত, তাকে তোমার বিদ্যালয়ে যেখানে তুমি একটি পুরস্কারও পেয়েছো সেখানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে, দ্যাট মিনস প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে একটি লেটারও লিখবে। এই দুইটা জিনিস তোমাদের এই সপ্তাহের হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট। তোমাদেরকে আমি কিভাবে অ্যাসাইনমেন্টটা রেডি করবে, তোমাদের ফরম্যাটটা কি হবে সেটা তোমাদেরকে আমি দিয়ে দিব, এবং তোমরা সেটা ফলো করেই তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে, এবং এই অ্যাসাইনমেন্টটা কবে জমা দিবে সেটিও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে না পেরে থাকো তাহলে শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ঠিকভাবে অ্যাসাইনমেন্টগুলি করবে। এটা তোমাদের ভবিষ্যতের জন্য এবং তোমাদের পড়াশোনার অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।